আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটিতে আমি কয়েকদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে সবাই হয়তো জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স যে আমি বেশ কিছুদিন ভিডিও দেইনি, কারণ আমার হাজব্যান্ড আর আমার বেবিটা একটু অসুস্থ ছিল এই জন্য। তো এই ভিডিওগুলো কিছু অংশ আছে হচ্ছে ওরা অসুস্থ হওয়ার আগে, আর কিছু অংশ হচ্ছে ওরা সুস্থ হওয়ার পরে। তো যাই হোক, আমি ভিডিও দেখাতে দেখাতেই সব কিছু আপনাদের বলবো। তো এখন আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এটা হচ্ছে তখন আফিফের আব্বু ততটা অসুস্থ হয়নি, সুস্থই ছিল মোটামুটি। তো আমি রান্নাবান্নার গোছগাছ করছিলাম। আর মোটামুটি আজকে আপনাদের সাথে ঢেঁড়স ভাজি আর হচ্ছে একটা মাছ রান্না করার রেসিপি শেয়ার করব। আর আমরা সবাই জানি যে ঢেঁড়স আসলে আগে ধুয়ে নিয়ে পরেই কেটে নিতে হয়। আর কেটে কিছুক্ষণ যদি আমরা রেখে দেই তাহলে পানিটা ভালো মতো ঝরে গেলে তখন কিন্তু ভাজিটা এমনিতেই ঝরঝরা হয়। অনেক সময় দেখা যায় ঢেঁড়স ভাজি কিন্তু একটু আঠালো হয়ে যায়, যার কারণে ভেঙে যায় ঢেঁড়সগুলো। তো আপনারা যদি কাটার পরে এভাবে একটু ছাঁকনিতে করে রেখে দেন তাহলে কিন্তু পানিটা ঝরে গেলে তখন আর এই সমস্যাটা হয় না। আর এই যে দেখেন, আফিফের আব্বু যখনই ঢেঁড়স কিনে মানে অর্ধেকটা নষ্ট হয় আর অর্ধেকটা খাওয়া যায়, মানে এত শক্ত ঢেঁড়সই সে কিনে, কিছু করার নাই। আর এদিকে কিছু ম্যাঙ্গো কেটে নিলাম হচ্ছে খাওয়ার জন্য। ওই সময় আফিফের আব্বু বাসায় ছিল, বাজার করে নিয়ে আসছিল, তো ভাবলাম ও খেয়ে তারপর আবার বাহিরে যাক। তো এবার রান্না শুরু করে দিলাম। আসলে অনেক দিন যাবতীয় আম্মু বাসায় নাই, তো অনেকেই হয়তো জানেন। তো যার কারণে দেখা যায় আফিফকে নিয়ে সব কিছু একটু টাইম মেনটেন করেই করতে হয়। দেখা যায় ও যখন ঘুমায় তখনই কাজগুলো করি। তো এই জন্য একটু সময় নিয়ে আস্তে ধীরে আমাকে করতে হয়, যদিও আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। এটা একদম সত্যি কথা বললাম আপনাদের সাথে। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম, তারপর আমি এখানে ঢেঁড়সগুলো সব দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর ঈদ যেহেতু একদম চলে এসেছে আর আম্মুর কাজগুলো মোটামুটি শেষ হয়েছে, তো ঈদে তো তারা এমনিতেই বাড়িতে যাবে। তো আম্মুকে বললাম যে বাড়িতেই থাকো, এখন আপাতত আর আসার দরকার নেই। আর এদিকে আব্বু এসেছে, আদিক নায়না ওদেরকে নিয়ে যাবে। তো এই তো আব্বুরা যেদিন চলে যাবে ওই দিন দেখা যাবে মানে আমরা মিলিয়েই করব যে সেদিন আমরাও চলে যাব। তো সবজিগুলো একটু ঢাকা দিয়ে দিলাম, জাস্ট অল্প 2 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে দিবেন। বেশিক্ষণ ঢাকলেই কিন্তু পানিটা আরও বের হতে থাকবে আর হচ্ছে গিয়ে ভাজিটা একদম মানে আঠালো হয়ে যাবে। আর বেশি নাড়ানাড়ি করার আসলে ঢেঁড়স ভাজির দরকার নেই, মিডিয়াম জালে এটাকে এখন ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। আর আমি এখানে হলুদ বা অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো ওই দিন থেকে আফিফের আব্বুর শরীরটা একটু একটু খারাপ লাগছিল। তো তখন আসলে অতটা ও বুঝতে পারেনি, বললো যে শরীরটা ভালো লাগছে না, একটু উইক লাগছে। তো তখন আমিও আসলে ওভাবে বুঝতে পারিনি। তো পরদিন থেকে আফিফের আব্বুর শরীরটা একটু বেশি খারাপ হয়েছে। তো যাই হোক, আমি ঢেঁড়সগুলো ঢেলে নিলাম। এখন ওই পাত্রে হচ্ছে গিয়ে মাছ রান্না করে নিব। আর আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব, একটু ভেঙেই রান্না করব। আর যে কোনো তরকারি ভেঙে রান্না করলে আমরা হচ্ছে বাগার বাটা ব্যবহার করি, অনেকে হয়তো চিনবেন না। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো চিনেন। আর এটার রেসিপিও আমি চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে ফুড রেসিপি নামের যে প্লে লিস্টটা আছে সেখান থেকে গেলেই দেখে নিতে পারবেন। তো এখন সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর রেগুলার আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো দিয়েই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি একে একে।
আর আজকে হচ্ছে ঈদ শপিং নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। এবার ঈদের শপিংয়ের 12টা বেজেছে আর কি। তবে আলহামদুলিল্লাহ আমার সেটা নিয়ে অতটা কষ্ট নেই, কারণ ঈদ লাইফে বেঁচে থাকলে বহুবার আসবে। সুস্থতা সব কিছুর আগে দরকার। তো সব কিছু আসলে একটু এলোমেলো হয়ে গেছে, বাট তারপরেও মানে কি বলে, শেষ দিকটা যাতে সুন্দরভাবে হয় সেটার চেষ্টা করছি, যে সব কিছু একদম অল্প সময়ের মধ্যেও যাতে করে ফেলতে পারি, সেরকমই চলছে আর কি। এটা হচ্ছে বর্তমান অবস্থা বললাম। তো এই তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিই। এবার কয়েকটা মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছের মাথা, লেজ এগুলো সব দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু কষিয়ে নিব কিছুক্ষণ। তারপরে এখানে আমি আলু দিব, কারণ আমার ঘরের তো জাতীয় সবজি হচ্ছে আলু, আলু ছাড়া চলবে না। তো আলু আমারও ভালো লাগে, সবার কথা বলে লাভ নেই। আফিফের আব্বু যেমন আলু পছন্দ করে, তেমনি আমিও কিন্তু আলু পছন্দ করি। কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু আলু খুবই কম খায়, কারণ হচ্ছে মা আলু খেতে তেমন একটা পছন্দ করে না, কম পছন্দ করে অন্য সবজির তুলনায়। এই জন্য আলুর মানে আলু বাড়িতে একটু কম খাওয়া হয়, বা মা যখন আমার কাছে আসে তখনও একটু কম ব্যবহার করা হয়। আর অনেকে মানে কিছুদিন আগে কিন্তু ভিডিওতে দেখেছিলেন চুলাটার জায়গাটা আমি চেঞ্জ করেছিলাম। একটা আপু বলছিল যে আপু আগেই জায়গাটাই বেশি ভালো ছিল, মানে কি বলে, পাতিলের ছায়ায় নাকি নারকেল গাছ দেখা যায়। আসলে আমার রান্নাঘরের মানে অপোজিট সাইডে, পেছন সাইডে হচ্ছে আছে, নারকেল গাছ আছে। তো ওই যে রান্না করলে এখনও কিন্তু দেখা যাচ্ছে, ওই যে গ্লাসে দেখতেই পাচ্ছেন। তো এটা নাকি খুব ভালো লাগে, সে খুব মিস করে। তো বলতেছে আপু আগের জায়গায় নেন। আগের জায়গায় নিলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে রান্নার সময় পর্যাপ্ত পরিমাণ আলো থাকে, তো রান্না করতে সুবিধা হয়। কিন্তু ওই জায়গাটা নিচা, একটু বেশি, না বসে রান্না করা যায় না দাঁড়িয়ে রান্না করা যায়, তো এই জন্য একটু প্রবলেম হয়। আর উঁচা জায়গাটা একটু অন্ধকার হয়ে যায়। তো সব মিলিয়ে রান্নাঘরের আসলে তাকের যে শেপটা ওইটা আসলে পারফেক্ট না। দেখা যাবে একটু যদি মানে এক একজনের তো এক একটা শেপ অনুযায়ী মানুষ তৈরি করে। নিজের বাসা হলে যেই সুবিধা হয় যে আপনার হাইট অনুযায়ী আপনি মন মতো অ্যাডজাস্ট করে নেওয়া যায়, বাট ভাড়া বাসায় এগুলো আসলে কনফার্মাইজ করতেই হয়, কিছুই করার নেই। তো আমার মাছটা রান্না একদম শেষের দিকে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আমার মনে হয় ধনিয়া পাতা হলে খুব মজা হতো, বাট ধনিয়া পাতার তো এখন আর সিজন নাই, তো তাই দিতে পারলাম না। তো এখন আমি এখানে হচ্ছে একটু বাগার বাটা অ্যাড করে দিব, আর সেটা দিলে এমনিতেই মাছটা খেতে ভালো লাগে। আর মাছটা আমি এখন একটু সামান্য ভেঙে দিচ্ছি, কারণ আমি একটু ভেঙে ভেঙেই রান্না করতে চাচ্ছিলাম। এই যে বাগার বাটাটা এখন দিয়ে দিচ্ছি। এটা একসাথে করে রাখলে মোটামুটি অনেক দিন চলে যায়, ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আর অনেক আপুরাই আমার ওই যে ভিডিওতে আমি আফিফের আব্বু আর আফিফের কথা বলেছিলাম, অসুস্থতার কথা, অনেক আপুরাই বলেছেন তাদের অনেকেই কারো ছেলে অসুস্থ, একটা আপুর মেয়ে অসুস্থ, একটা আপু নিজে অসুস্থ, একটা আপুর বোন অসুস্থ। তো অনেকের কথা শুনতে পেয়েছি, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর বিশেষ করে যেহেতু এখন খুবই গরম, তো গরমে একটু রোগবালাই এমনিতেই বেশি হয়, বাট তারপরেও মানে একটা দোয়া সবসময় সবার জন্য করি, যাতে এই ডেঙ্গুর বিষয়টা যাতে কারোই না হয়। এটা এতটা মহামারী আকারে মনে হয় এই বছরই ধারণ করেছে, মানে এখনো পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে না। তো তার জন্য না বিছানা গুছিয়ে রাখা যায়, দেখা যাবে শহরের মানুষগুলো যখন গ্রামে যাবে বেশি করে পরিষ্কার করে রাখতে হয়, কারণ হয়তো বা শহর থেকে তারা ডেঙ্গু নিয়ে যায়, একদম তাদের থেকে গ্রামেও মানুষ আরো বেশি মানে আক্রান্ত। তো ময়লা টয়লা কোথাও কিছু পেলে সেগুলো হাতে পায়ে তো মাকে এসে সাথে খেয়েও ফেলতে পারে। আর আফিফকে নিয়ে ঘর ভারী মুশকিলের মধ্যে আছি। আর সে আমাকে দেখলে এভাবে দৌড়ে চলে আসে, জামা কাপড় ধরে টেনে দাঁড়িয়ে যায়। তো বসেছিলাম একটু চা খেতে, তো সে চলে এসেছে। সে চায়ের কাপে মানে চামিচ নাড়ার শব্দ পেলে খুব এনজয় করে, সাথে সাথে চলে আসে, মানে সে সেটা খাবে, কিন্তু সেটা তো আর তাকে দেওয়া যাবে না। তো তার বদলে আমি তাকে পানি দিয়েছিলাম, বাট তার পছন্দ হয়নি, সে ফেলে দিচ্ছিল। মানে সে চা খাবে, সে মানে এতটুকু মানুষ তাও বোঝে যে আম্মু আমাকে সেই কাপটা না দিয়ে অন্য কিছু দিতেছে। আর এই সময়টা আফিফের আব্বু একটু সিক ছিল, মানে হালকা পাতলা, বাট আফিফ অসুস্থ ছিল না আলহামদুলিল্লাহ, তখন আমার বাচ্চাটা সুস্থই ছিল। আর আমি যেহেতু আসলে মোটামুটি ঠান্ডা চাই খাই, তো আমি ওর সামনে নিয়ে একটু মজা করছিলাম।
তো বুঝতে পারছে যে মা দিবে না, মা শুধু শুধু মজা করছে। তো কি আর করার, ও সুন্দর মতো চলে গেল। আর এদিকে এই যে বিছানার চাদরের অবস্থা দেখা যায়, যতই এটা ঢুকিয়ে দেওয়া হয় সে এই পাশটা টেনেই বের করে ফেলে, কারণ সে এদিক দিয়ে ধরে ধরে দাঁড়ায়। তো ওই দিন বিকেলবেলা আফিফের আব্বু, আমি একটু বাইরে গিয়েছিলাম, তো বাইরে মার্কেটে গিয়েছিলাম, অবশ্য আলহামরায় গিয়েছিলাম। তো যাওয়ার সাথে সাথে আফিফের আব্বু বলতেছে কফি খাবে, তো বসলাম কফি খেতে। তো ওই দিন অবশ্য বাইরে গিয়েছিলাম, ভাবলাম যে ঈদের জন্য হালকা পাতলা কেনাকাটা শুরু করি, কারণ বাচ্চা কাচ্চা যেহেতু আছে, নিজেদের না কিনলেও বাচ্চা কাচ্চার জন্য কিনতে হবে। আমার একটা ননদের বাচ্চা হয়েছে, ওর জন্য কিছু জিনিস কিনবো, টুনটুন বুড়ির জন্য কিনবো, আফিফের জন্য কিনবো। তো ভাবলাম একে একে শুরু করি। তো মার্কেটে যাওয়ার পরে একটু ঘোরাঘুরি বা কেনাকাটার পরে তো আফিফুর আব্বু বললো যে কফি খেয়ে নিই, প্রথম দিকে একদম। তো কফি খেয়ে নিলাম, বসলাম। আর তখন থেকে দেখতে পাচ্ছেন ওকে একটু টায়ার্ড লাগছে, আর আমি মোটামুটি একটু টায়ার্ড ছিলাম, মানে সব কিছু মিলিয়ে খুব প্রেশারের মধ্যে সময় যাচ্ছে। আর বাইরের আকাশটা খুবই সুন্দর ছিল, দেখেন, মানে বোঝাই যাচ্ছে না যে এটা রাতের বেলা, মনে হচ্ছে সন্ধ্যাবেলা, মানে এত সুন্দর লাগছিল। আমি মানে রাতের বেলা এরকম আকাশ দেখিনি, মানে সন্ধ্যার একটু পরে রাত হয়ে গেছে বলা যায়, তো এরকমটা আগে দেখিনি। তো তারপরে সবারটা কেনার ফাঁকে ফাঁকে নিজের জন্য কিছু কিনলাম, অবশ্য মানে কি বলে, ফ্রেন্ডশিপ ডেকে ঘিরেই আফিফের আব্বু কিনে দেওয়ার চিন্তা ভাবনা ছিল। তো তখন যেহেতু সুস্থ ছিল, ও বলতেছে আগে ভাগে কিনে নাও, কারণ আমার অফিসে কখন কি হয় আমি বলতে পারি না, আমি সেই সময় পাবো কি না। তো ফ্রেন্ডশিপ ডে তো আসলে অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছে, তাই কি বলে, আমাদের বন্ধুত্ব আর তেমন কিছু কি বলবো, মানে সেরকম কিছু আর করা হয়ে ওঠেনি। তো এই যে তার দুষ্টামি দেখেন, ক্যামেরার সামনে আনলে তার এরকম করতে ইচ্ছে করে, কিছুই করার নেই। তো আমরা গিয়েছিলাম একটু পানশিতে, কারণ আফিফের আব্বুর হচ্ছে কি বলে বিফ চপ খেতে ইচ্ছে হয়েছিল। তো বললাম ঠিক আছে চলো যাই, যদিও আমার খাওয়ার একদমই মুড ছিল না, আর আমাকে দেখতেই পাচ্ছেন বাইরে যাওয়ার ওই দিন মুড ছিল না। ও হঠাৎ করে বলে আমি একটু সময় পেয়েছি, কিছুক্ষণের জন্য বাইরে যাব, আর এর মধ্যে চটজলদি যা যা কেনা যায় কিনে ফেলতে হবে, কারণ হাতে বেশি সময় নেই। তো বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো ওদিকে আমরা বসে গল্প করছিলাম, খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আর কয়েকটা ছবি তুলছিলাম। তো তখন হচ্ছে এখানের এই যে ওয়েটারটা, মানে ও ফলো করছিল ওর নামটা ঠিক মনে নেই, ও সবসময় আমাদের দেখে। তো আফিফেরা বসাতো একটা ছবি তুললো, ও খুব মজা পেল বিষয়টা নিয়ে, যেভাবে ডেকে ওকে ছবি তুলতেছে। তো যারা সিলেটের বাইরে আছেন তারা তো সিলেটে আসলে অবশ্যই পানশির খাবার দাবার ট্রাই করবেন, সেটা তো আর বলার কিছু রাখে না। তবে পানশির পরোটা কিন্তু খুবই মজা, যদি গরম গরম খাওয়া যায়, আর চায়ের সাথেও ভালোই লাগে। আর যেহেতু চট্টগ্রামের মানুষ, তো তারা তো চায়ের সাথে পরোটা বা রুটি এটা ভিজিয়ে খাবেই। তো এটা আমারও অভ্যাস হয়ে গেছে, আমারও ভালোই লাগে, খারাপ লাগে না। বলে দিলাম, আসলে মাইন্ড করবেন না, আমি একটু কি বলে দুষ্টামি করে কথা বলতে পারেন, বা একটু ইজিভাবে কথা বলি, কারণ আমি সব কিছু ইজিলি চিন্তা করি, এত জটিলতার দিকে আমি যেতে চাই না কখনো। তো যাই হোক, ওই দিন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে ফিরলাম, আরও কিছু কিছু শপিং করেছি। আর এদিকে আফিফ বাবাই হচ্ছে দেখেন খেলাধুলা করতেছে, সেইভাবে খাটের উপর দাঁড়িয়ে যা যা খেলনা পায় সব জানলা খোলা থাকলে সব বাইরে ফেলে দেয়, আর যেহেতু গরম জানলা তো একটু খোলা রাখাই লাগে। নিচে বাচ্চারা খেলতেছে, তাদেরকে সে মনোযোগ দিয়ে দেখতেছিল। তো তখনও আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি তো বললাম এটা বেশ কয়েকদিনের ভিডিও, একটু একটু করে, তো এই জন্য একটু এলোমেলো লাগতে পারে আপনাদের। তো আফিফের আব্বুর ওই দিন থেকে জ্বর, তো ওকে আনারস আনতে বলেছিলাম, তো আনারস আর পেয়ারা কেটে দিলাম। তো তারপরে আফিফের যেদিন জ্বর আসলো ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, এটা হচ্ছে সেই দিনের তোলা ছবি। সেদিন হচ্ছে আফিফের আব্বুর অফিসেও আমরা গিয়েছি, কারণ ওর যেহেতু অনেক জায়গায় কাজ করতে হয়, তো মোটামুটি অনেক জায়গায় ওর অফিস বলতে হবে। তো সেখানে সে তার বাবা মানে ছেলেকে দেখাচ্ছে, সে যে মেশিনে কাজ করে, তো ছেলেকে দেখাচ্ছে যে বাবা দেখো আমি এই মেশিনে কাজ করি, এইটা করি ওইটা করি, অনেকক্ষণ সে বকবক করলো।
তার ছেলেকে নিয়ে, বাট ছেলের তো মুড ভালো না যেহেতু জ্বর আসছে। আর এটা হচ্ছে আফিফের জ্বর যখন ভালো হয়ে গেছে, মানে তার 2 দিন পরে হচ্ছে আমি টিকা দিতে গিয়েছিলাম। টিকা একটা বাকি ছিল, তাই বুড়া বয়সে সেটা দিতে হলো আর কি, কিছুই করার নাই। তো সেটা মোটামুটি শেষ করলাম। তো সেই টিকার জন্য আমিও অসুস্থ। ওই যে গতকালের ভিডিওতে দেখেছেন আমাকে একটু সিক লাগছে, কারণ ওইটার জন্য আমারও হালকা জ্বর এসেছে। আর ওই যে আফিফকে আর আফিফের খালামণিকে দেখতেছেন, আমি অনেক দূর থেকে এটা ভিডিও করেছি। ওরা বিকেলবেলা একটু বাহিরে নেমেছে হাঁটাহাঁটি করার জন্য। তো সেখানে তো এখন আফিফের অবশ্য জ্বর নেই, তবে একটু কাশি আছে। তো তারপরে মোটামুটি যেহেতু একদম বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, তো কিছু জিনিস আছে যেগুলো না কিনলেই না। যদিও এর আগে যেদিন বের হয়েছিলাম বললাম, ওদিন টুকটাক অনেক কিছু কিনে ফেলেছিলাম। তো তারপরে কিছু বাকি ছিল, অবশেষে হচ্ছে গিয়ে আফিফের আব্বুর জন্য কিছু কিনতে এলাম। বাট সেটা কিনতে আসা মানেই হচ্ছে বিপদে পড়া। বিপদে পড়া বলছে এই কারণ সে কখনোই নিজের জন্য তেমন কিছু কিনতে চায় না। মানে এই জিনিসটা নিয়ে সে খুবই বিরক্ত হয়। এই যে দেখেন, মানে একদম অন্য মানুষ হয়ে আছে, আর আমি কেন ভিডিও করছি তাকে। সে রাগ করতেছে, বলতেছে তুমি আমার এরকম অবস্থা, আমাকে কেন ভিডিও করতেছো। তো আমি এই যে জামা পরার পরে বলতেছে হ্যাঁ সুন্দর আছে, এটা নিয়ে নাও। সে রাগ করতেছে, হ্যাঁ ভালো সুন্দর আছে তোমারে বলছে, সে আমাকে বলতেছে। আমি বলছি হ্যাঁ সুন্দর আছে। সে কখনোই নিজের জন্য কেনাকাটা করতে চায় না, এটা একটা ওর খারাপ অভ্যাসই আমি বলবো। বলে আমার অনেক আছে, বাট এদিকে যদি অন্য কারোর জন্য বা নিজেদের জন্য আমরা কিনতে চাই, কিনো, সমস্যা নাই, সেটা সে কখনোই না করবে না। তো এই জন্য আমি তাকে একটু বেশি জোর করে কিনাই আর কি, কারণ সে যেহেতু নিজের খেয়াল রাখতে চায় না, তা আমিই রাখি। তো তারপরে আসলাম হচ্ছে কি ওই যে রাগারাগি করে কেনাকাটা শেষ করলাম। তারপরে পানশিতে খেতে আসছি আবার। ভাবলাম এখান থেকে হালকা পাতা কিছু খাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, তারপরে একটু কথা বলছিলাম গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। আর আফিফের আব্বু অসুস্থতার কারণে অনেকটাই বেচারা শুকিয়ে গেছে, ঠিকমতো ঘুম হয়নি, শরীরটা প্রচণ্ড দুর্বল। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। অনেক দিনের ভিডিও একসাথে আপনাদের দেখালাম, জানি না কেমন লেগেছে। আর পানশি থেকে বের হলেই এই কার্পেট দিয়ে হাঁটলেই মনে হয় যে ওই যে সেলিব্রিটিরা যেরকম বলে না রেড কার্পেটে হাঁটে, তো সেরকম ফিল হয়। যাই হোক, মজা করলাম, মাইন্ড করবেন না। তো বাড়িতে চলে যাব খুব শীঘ্রই, আর নতুন ব্লগ নিয়েও আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ঈদ ভালো কাটুক। অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।